এখন আমরা পড়ব মাদার কারেজ অ্যান্ড হার চিলড্রেন। তো এটা লেখেন হচ্ছে আমাদের লেখক বার্থল্ড ব্রেখট। ব্রেখট লেখেন। তো ওনার জন্ম হচ্ছে 1898 সালে এবং উনি মারা যান হচ্ছে 1956 সালে। ফার্স্ট অফ অল জানবো নাটকটি কেন লেখা হয়েছে, অর্থাৎ কোন মোটিভে উনি এটা লিখেছেন। আমাদের ব্রাকেট এই নাটকটি লিখেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, অর্থাৎ তিনি যুদ্ধের ভয়াবহতা, মানুষের লোভ এবং যুদ্ধ থেকে লাভবান হওয়ার মানসিকতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চেয়েছেন। তো দেখো ব্রাকেট দেখাতে চেয়েছেন যে যুদ্ধ কখনো মানুষের জন্য মঙ্গল বয়ে আনে না। যারা যুদ্ধ থেকে লাভ করতে চায় শেষ পর্যন্ত তারাও ক্ষতিগ্রস্ত হয়। যুদ্ধ মানুষের মানবিকতা, পরিবার এবং ভালোবাসা ধ্বংস করে দেয়। আচ্ছা, তো এই যে আমাদের মাদার ক্যারেজ ইন হার চিলড্রেন, এইটার আমরা একটু শর্টলি সামারিটা জেনে নিব। এটা লেখেন হচ্ছে আমাদেরকে বার্থল্ড ব্রেখট। উনি 1938 থেকে 39 সালে এই নাটক লেখেন এবং এটা হচ্ছে 1941 সালে সুইজারল্যান্ডের প্রথম মঞ্চস্থ হয়, মানে পাবলিশড হয়। এর পটভূমি হলো ইউরোপের 30 বছরের যুদ্ধ, অর্থাৎ 1618 থেকে 1648। কত বছরের যুদ্ধ একটু মাথায় রাখবা, 30 বছরের যুদ্ধ এবং টাইম ডিউরেশনটা একটু মাথায় রাখো। তো এবং ব্রেখাটের সময় ফেসিবাদ, নাৎসি এবং জার্মানি যুদ্ধ পরিস্থিতি। তো নাটকের মূল চরিত্রকে আমাদের এখানকার সেন্ট্রাল ক্যারেক্টার একজন ওল্ড উইম্যান, ওনার নাম হচ্ছে আন্না ফেয়ারলিং। আন্না ফেয়ারিংই হচ্ছে মাদার ক্যারেজ। তো যুদ্ধের সময় সৈন্যদের কাছে জিনিসপত্র বিক্রি করে জীবিকা চালায়, কিন্তু যুদ্ধই তার 3 সন্তানকে কেড়ে নেয়। অর্থাৎ আমরা কি কি জানলাম এখানে বলতো, যে আমাদের সেন্ট্রাল ক্যারেক্টার হচ্ছে আন্না ফেয়ারলিং, যিনি হচ্ছে যাকে আমরা জানবো মাদার ক্যারেজ, এবং তার 3টা সন্তান ইন হার চিলড্রেন টাইটেলে আছে না, তার 3 জন সন্তান আছে এবং এই 3 জন সন্তানই এই যুদ্ধের সময় মারা যায়, আমরা দেখব। আচ্ছা, নাটকটি হচ্ছে ইপিক থিয়েটার কৌশলে লেখা, মাথায় রাখবা, যেখানে গান, দৃশ্য বিভাজন এবং এলিয়ানেশন ইফেক্ট ব্যবহার করা হয়েছে যাতে দর্শক আবেগে না ভেসে চিন্তা করতে পারে। তো এটি দেখা যুদ্ধ কিভাবে পুঁজিবাদী সমাজের ব্যবসার সুযোগ তৈরি করে কিন্তু সাধারণ মানুষের জন্য ধ্বংস ডেকে আনে। তাহলে মূল আসলে কাহিনীটা কি? মাদার ক্যারেজ যুদ্ধ থেকে লাভ করতে চায়। মাদার ক্যারেজ অর্থাৎ এই যে আন্না, উনি চেয়েছিল যুদ্ধটা কন্টিনিউ হোক। কেন? কারণ তার ব্যবসাটা ভালো চলবে। বাট আমরা দেখতে পারবো যে শেষ পর্যন্ত যুদ্ধই তার সবকিছু, বিশেষ করে তার সন্তানদের নিয়ে যায়, মানে সন্তানরা এখানে নিহত হয়। তাহলে এখন আমরা দেখব কিছু প্রিভিয়াস কোশ্চেন। প্রিভিয়াস কোশ্চেন দেখলে আমাদের কি হবে, একটা আইডিয়া চলে আসবে যে কি কি পড়তে হবে আর কি কি পড়তে হবে না। দেখো এখানে দেয়া আছে, প্রথমত হচ্ছে হাউ ডু দ্য সং ইন মাদার ক্যারেজ ইন হার চিলড্রেন রিলেট টু দ্য প্লে অ্যান্ড এই যে আমরা ব্র্যাকেটস কনসেপ্ট অফ ইপিক থিয়েটার। অর্থাৎ প্রশ্নে কি চেয়েছে যে নাটকের গানগুলো কিভাবে কাহিনীর সাথে সম্পর্কিত এবং কিভাবে এগুলো ব্র্যাকেট আমাদের লেখকের ইপিক থিয়েটারের বৈশিষ্ট্য প্রকাশ করে। সো এটা আমরা পরবর্তীতে সলভ করবো ইনশাআল্লাহ এই ক্লাসে। দ্য লাইফ অফ মাদার ক্যারেজ ইজ তোমার হচ্ছে প্ল্যানলি অ্যান্ড ওপেন কন্ট্রাডিকশন, হ্যাঁ, কন্ট্রাডিকশন অর্থাৎ ডিসকাস করো। তাহলে এখানে খেয়াল করো কি বলেছে, যে এই প্রশ্নে বলতে হবে যে মাদার ক্যারেজের জীবনে কি কি বিরোধ বা কন্ট্রাডিকশন আছে, অর্থাৎ তিনি একদিকে মা, অন্যদিকে ব্যবসায়ী। এই যে এই দুই পরিচয়ের সংঘাত ব্যাখ্যা করতে হবে আমাদের। আমরা যখন গল্পটা বলবো দেখতে পারবো উনি একজন সেই লেভেলের ব্যবসায়ী এবং উনি চেয়েছিল যে এই যুদ্ধটা কন্টিনিউ হোক। যুদ্ধ যে কত ক্ষতি, তারপরেও উনি চেয়েছিল যে যুদ্ধটা কন্টিনিউ হোক। কেন? তার লাভের জন্য। আবার আমরা একই সঙ্গে দেখতে পারবো তার এই যুদ্ধই কারণ হয় তার 3টা ছেলে মেয়ে নাই হওয়ার জন্য, মানে মৃত্যুর জন্য। আচ্ছা, তারপরে দেখো, ডু ইউ কনসিডার মাদার ক্যারেজ অ্যান্ড হার চিলড্রেন আ ট্র্যাজেডি? গিভ রিজন। মানে তুমি এই প্রশ্নে বলতে হবে যে নাটকের ট্র্যাজেডি বলা যায় কিনা, এটা কি নাটককে কি ট্র্যাজেডি বলা যায়? আর যদি ইয়েস হয় তাহলে এর কারণটা তোমাকে বলতে হবে। তারপরে খেয়াল করো যে কনসিডার করো ব্র্যাকেট অ্যাজ অ্যান ইনোভেটিভ প্লে রাইট উইথ স্পেশাল রেফারেন্স টু মাদার ক্যারেজ ইন হার চিলড্রেন। মানে ব্র্যাকেট কে কিভাবে ইনোভেটিভ বা নতুন ধারার নাট্যকার বলা যায় তা ব্যাখ্যা করতে হবে। না, আমার মনে হয় আর একটা আছে না, এক্সপ্লেন করো দ্য কনফ্লিক্ট বিটুইন দ্য মাদার অ্যান্ড দ্য ট্রেডস উইমেন ইন দ্য মাদার ক্যারেজ ইন হার চিলড্রেন। এই প্রশ্নে মাদার ক্যারেজের ভেতরে দুই পরিচয়ের সংঘাত ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, এখানে দুইটা কি, মা হিসেবে তার অনুভূতি আর ব্যবসায়ী নারী হিসেবে তার স্বার্থ। তুমি সামারি পড়লেই অ্যান্সারটা পারবা। মাদার ক্যারেজ অ্যান্ড হার চিলড্রেন ইজ অ্যান এনটিআর প্লে, ডিসকাস করো।
তাহলে এখানে তোমাকে ব্যাখ্যা করতে হবে কোন নাটকটি এনটিআর প্লে বলা হয়, মানে কেন নাটকটিকে এনটিআর প্লে বলা হয়। তাহলে কেন বলা হয় আমরা একটু পরে এটা পরিষ্কার হয়ে নিব। সো এই প্রিভিয়াস কোশ্চেন গুলা আমরা সলভ করবো এই ক্লাসে। তার আগে আমরা একটু সামারিটা জেনে নেব এখন। হ্যাঁ, তো বুঝতে পারছি তো যে প্রশ্নগুলাই আছে তুমি যদি সামারিটা ভালো করে পড়ো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তুমি পারবা। তাহলে খেয়াল করো, এখন আমরা কি ফ্যাক্ট জানবো। ফুল টাইটেলটা দেখো এইটা, এবং অরিজিনাল টাইটেলটা একেবারে ঠাড়া মুখস্থ করে নাও, কারণ এটা তোমার পার্ট এতে আসবে, নতুবা তুমি পার্ট বিসিতে ইন্ট্রোতে রেফার করতে পারবা অরিজিনাল টাইটেলটা। অথর হচ্ছে তোমার এই যে আমাদের ব্রাখেট, উনি জন্মগ্রহণ করেন 1898 সালে এবং উনি মারা যান 1956 সালে। টাইটেল অফ দ্য অথর একটু দেখে নিও, মডার্নিস্ট প্লে রাইটার ইটিসি। রাইট এন্ড টাইম 1939, ফার্স্ট পাবলিশড হয় হচ্ছে 1941। জাস্ট 1941 জানলেই হবে। আর এখানে আর কিছু জানতে হবে, এটা হচ্ছে জার্মানির একটা ফেমাস লাইনটা তুমি চাইলে কোটেশন হিসেবে ইউজ করতে পারো। টাইম সিটিং দেখো 30 ইয়ার্স ওয়ার, অর্থাৎ এই যে 30 বছরের যুদ্ধ 1618 থেকে 1648। তারপরে কি ফ্যাক্ট, এখানে কি নোটগুলো জানি নিবা, পার্ট বি তে অনেক হেল্প করবে, অনেক সময় পার্ট সি তে হেল্প করে, পার্ট এ তেও। এখানে কি বলছে, নাটকটি আসলে অরিজিনাল টাইটেলটা আমরা জানবো। এই যে নাটকটির মূলত জার্মান নেম হচ্ছে এইটা, এবং যার অর্থ হচ্ছে মাদার ক্যারেজ অ্যান্ড হার চিলড্রেন। তো তোমার পার্ট এতে আসতে পারে যে জার্মান নেমটা কি, একটু এটা আয়ত্তে রাখতে হবে। হ্যাঁ, এবং এটি বার্থল্ড ব্রেখার্ট তোমার হচ্ছে 1939 সালে রচনা করেন, এবং প্রথম মঞ্চস্থ 1941 সালে সুইজারল্যান্ডে। নাটকটি 30 বছরের যুদ্ধ অর্থাৎ 1618 থেকে 1648-এর পটভূমিতে লেখা একটি বিখ্যাত যুদ্ধ বিরোধী নাটক। আচ্ছা, মাদার ক্যারেজ অ্যান্ড হার চিলড্রেন নামের তাৎপর্যটা, এটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে, পার্ট বি বা সিতে আসবে। এটা এটা এই তোমার হচ্ছে টাইটেল ডিসক্রিপশনটা একটু জেনে নিবা। মাদার ক্যারেজ নামটি সম্পূর্ণ একটা আইরনিক্যাল। আন্না ফার্লিং মানে মাদার ক্যারেজ, যিনি আমাদের সেন্ট্রাল ক্যারেক্টার, যুদ্ধের ভেতরে বেঁচে থাকার জন্য ব্যবসা করে এবং সাহস মানে ব্রেভ দেখায়, কিন্তু এই ভ্রান্ত সাহস তাকে রক্ষা করতে পারে না। যুদ্ধই একে একে তার তিনজন সন্তানের নামটা একটু দেখে নাও। অ্যালিফ, সুইসজিজ এবং ক্যাটরিন। ক্যাটরিন হচ্ছে তার একমাত্র মেয়ে এবং বোবা ছিল মেয়েটি। আর দুইটা ছেলে অ্যালিফ আর হচ্ছে সুইসজিজ কে হত্যা করে। ফলে নামটি মানুষের টিকে থাকার ভুল ধারণা ও যুদ্ধের নিষ্ঠুরতার বাস্তবতাকে প্রকাশ করে। আচ্ছা, মাদার ক্যারেজের চরিত্রগুলোর মধ্যে যেমন আন্না ফার্লিং একজন ক্যান্টিন মহিলা, যিনি একটি গাড়ি মানে তোমার হচ্ছে এই গাড়িটা ক্যান্টিন ওয়েগন, এটা হচ্ছে একটা স্যাম্বলিজম হিসাবেও তুমি দেখতে পাবা এখানে ইউজ করা হয়েছে। ট্রেনের সৈন্যদের কাছে খাবার এবং পণ্য বিক্রি করে। হ্যাঁ, তো এইগুলো একটু তুমি দেখে নিবা। যুদ্ধ এবং পুঁজিবাদ, এটা একটু দেখে নিবা। নাটকে ব্রেকআউট দেখিয়েছে যে যুদ্ধ শুধু ধ্বংস নয়, এটি এক ধরনের ব্যবসার ক্ষেত্র। এতে কিছু মানুষ লাভবান হয়, যেমন মাদার ক্যারেজ শুরুতে চেষ্টা করে, কিন্তু যুদ্ধের প্রকৃতি এমন যে এটি শেষ পর্যন্ত সবাইকে গ্রাস করে। ইপিক থিয়েটার ও ব্র্যাকেটের কৌশল, অর্থাৎ ব্র্যাকেট তার নাটকে ইপিক থিয়েটার ব্যবহার করেছে, যার উদ্দেশ্য কি জানো, যে দর্শকদের আবেগ ভাসিয়ে না দিয়ে চিন্তাশীল করে। এর জন্য তিনি গান মানে সং, দৃশ্য বিভাজন, সরাসরি দর্শকের সাথে কথা বলে। বুঝছো? সো এটাও একটু ইপিক থিয়েটার এবং ব্র্যাকেটের কৌশল, এটা নিয়ে কিন্তু পার্ট সি আছে, মনে আছে প্রিভিয়াস কোশ্চেনে দেখলাম না। এটা একটাবার রিডিং দিয়ে নিবা এবং ছোট্ট করে একটা নোট নিবা। টু সাম আপ, নাটকটি যুদ্ধের ভয়াবহতা, মানবিক লোভ এবং পুঁজিবাদী মানসিকতার সমালোচনা করে। সো মাদার ক্যারেজ চরিত্রটি দেখায় যে যুদ্ধ থেকে লাভ করার চেষ্টা শেষ পর্যন্ত ধ্বংসই নিয়ে আসে। সো এখন আমরা এই নাটকের ব্যাকগ্রাউন্ডটা জানবো, এটাও প্রশ্নের জন্য খুব হেল্পফুল। বার্থাল্ড ব্রেখার্ট উনি হচ্ছে এত সালে নাটকটি লেখেন এবং এত সালে সুইজারল্যান্ডে প্রথম মঞ্চস্থ হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর পটভূমি হলো ইউরোপের 30 বছরের যুদ্ধ। এগুলো সব তুমি হচ্ছে তোমার লাগবে পরীক্ষায়, মানে তুমি অ্যান্সার করতে হেল্প লাগবে, দেখে নাও। এবং নাটকের মূল চরিত্র হচ্ছে আন্না ফার্লি। যুদ্ধের সময় সৈন্যদের কাছে জিনিসপত্র বিক্রি করে জীবিকা চালায়, কিন্তু যুদ্ধ হয়ে তার 3 সন্তানকে কি করে, 3 সন্তানকে কেড়ে নেয়। দেন দেখবো আমরা, জাস্ট আ মিনিট, নাটকটি ইপিক থিয়েটার কৌশলে লেখা, যেখানে গান, দৃশ্য বিভাজন এবং এলিয়ানেশন ইফেক্ট ব্যবহার করা হয়েছে, যাতে দর্শকের আবেগে না ভেসে চিন্তাও করতে পারে। তো এটি দেখায় যুদ্ধ কিভাবে পুঁজিবাদী সমাজের ব্যবসার সুযোগ তৈরি করে, কিন্তু সাধারণ মানুষের জন্য ধ্বংস ডেকে আনে। তাহলে মূল কাহিনী দেখো, মাদার কর যুদ্ধ থেকে লাভ করতে চায়, কিন্তু শেষ পর্যন্ত যুদ্ধ তার সবকিছু, বিশেষ করে তার সন্তানদের নিয়ে যায়। মেজর ক্যারেক্টার কি কি, আমরা এখন ক্যারেক্টার গুলো দেখবো। সো মাদার ক্যারেজ,
মাদার ক্যারেজ উনি হচ্ছে আন্না ফার্লিং, উনি নাটকের কেন্দ্রীয় চরিত্র, তাকে মাদার ক্যারেজ বলা হয় কারণ যুদ্ধের ভেতরে তিনি সাহস করে ব্যবসা চালিয়ে যান। তিনি তার ওয়াগন নিয়ে, এই যে ওয়াগন মনে আছে ওই যে তার ইয়াটা যেটাতে উনি মাল বিক্রি করতো, ওইটা কিন্তু একটা স্যাম্পল দেখবো এখন, নিয়ে সৈন্যদের কাছে খাবার ও সরঞ্জাম বিক্রি করেন। কিন্তু কিন্তু কি যুদ্ধ থেকে মুনাফা করতে গিয়ে তিনি একে একে তার তিন সন্তানের নামটা একটু মুখস্থ করো, অ্যালিফ, সুইস চিজ এবং তোমার হচ্ছে ক্যাটরিনকে হারান। তারপর দেখো অ্যালিফ, অ্যালিফকে আমরা জানবো, অ্যালিফ হচ্ছে মাদার ক্যারেজের জ্যেষ্ঠ পুত্র, অর্থাৎ সাহসী কিন্তু যুদ্ধপ্রিয়, মানে ও খুব ব্রেভ ছিল, বাট মানে ও যুদ্ধে যেতে ভালোবাসতো, যুদ্ধ মানে ইয়া করতো, এবং তাকে সেনারা নিয়োগ করেন কারণ সে নির্দয়ভাবে ডাকাতদের হত্যা করে। দেখছো, শুরুতে তাকে বীর বলা হলেও পরে শান্তির সময় একই কাজের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়। তার চরিত্র যুদ্ধের নৈতিক দ্বন্দ্বের সিম্বলিজম। অ্যালিফকে একটু আমাদের মনে রাখতে হবে। সুইস চিজ, সুইস চিজ প্রোনাউন্সিয়েশনটা সুইস চিজ হবে এবং বানানটা একটু দেখে নাও। মাদার ক্যারেজের দ্বিতীয় পুত্র, সে রেজিমেন্টের কেশিয়ার হিসেবে কাজ করে, অর্থাৎ আমরা দেখতে পারবো যুদ্ধের একটা সময় সুইস চিজ কিন্তু খুব সাহসী, ও খুব সাহসী ছিল, তো ওকে হচ্ছে একটা অফার দেওয়া হয় যুদ্ধের কেশিয়ার হিসেবে, মানে সেনাবাহিনীতে যোগ দিবে, কেশিয়ার হিসেবে কাজ করবে, এবং সে কিন্তু খুব ইয়া ছিল, ন্যায় নিষ্ঠাবান একটা মানুষ ছিল। দেখো শত্রুদের হাতে ক্যাশ বক্স লুকানোর কারণে ধরা পড়ে, অর্থাৎ আমরা দেখতে পারবো যে সুইস ক্যাচকে যখন শত্রুরা ধরে বলে যে তুমি তোমার অর্থগুলো দিয়ে দাও, সে ন্যায় নিষ্ঠার জন্য বলে না আমি এটা দিব না। তো যখন তার মা এটা জানতে পারে তখন উনি তার যে এই যে ভ্যানটা মানে মানে ব্যবসার ইয়েটা ওটাও উনি কি করতে চায়, বিক্রি করে দিয়ে মুক্তিপণ দিয়ে ছেলেকে ফিরিয়ে আনতে চায়, বাট অনেক লেট হয়ে যায়, তাকেও হারাইতে হয়, অর্থাৎ সুইস কিসিজ মারা যায়। ক্যাটরিন, ক্যাটরিন হচ্ছে এ খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার, মাদার ক্যারেজের কন্যা, সে বোবা, এজন্য এ আসলে অন্যরকম টাইপের একটা মানুষ, এখানে খুব ইম্পর্টেন্ট, এবং কথা বলতে পারে না, শর্ট নোট আসতে পারে পার্ট বিতে ক্যাটরিন সম্পর্কে। তবে সে সহানুভূতিশীল, শিশুদের জন্য তার গভীর মমতা রয়েছে। নাটকের শেষে যুদ্ধের সময় একটি শহরকে রক্ষা করতে গিয়ে সে ঢাক বাজায় যাতে মানুষ জেগে ওঠে, শত্রুরা তাকে হত্যা করে। তার চরিত্র আত্মত্যাগ, নির্দেশতা এবং নীরব প্রতিবাদের সিম্বলিজম। ক্যাটরিনকে একটু মনে রাখবা, ওনার 3টা সন্তানকে আরেকবার দেখে নাও, প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে নাও। তারপরে দেখো মাইনর ক্যারেক্টার গুলো একটু দেখে নিবা, হ্যাঁ? আচ্ছা, তাহলে দেখো এখন আমরা সামারিটা পড়বো। নাটকটি মাদার ক্যারেজ অ্যান্ড হার চিলড্রেন শুরু হয় 1624 সালের দিকে, যখন ইউরোপ জুড়ে ভয়াবহ 30 বছরের যুদ্ধ চলছে। ঘটনাস্থলে সুইডেনের, তোমরা একটু মনোযোগ দাও, এখান থেকে তোমাদের অ্যান্সার হয়ে যাবে। ডারলানা অঞ্চল প্রথম দৃশ্যে দেখা যায়, প্রথম দৃশ্য খেয়াল করো, প্রথম দৃশ্যে কি দেখা যায়? প্রথম দৃশ্যে দেখা যায় যে একজন রিক্রুটিং অফিসার এবং একজন সার্জেন্ট নতুন সৈন্য সংগ্রহের জন্য ঘুরে বেড়াচ্ছে। ঠিক তখনই মঞ্চে প্রবেশ করে আন্না ফার্লিং, যিনি মাদার ক্যারেজ নামে পরিচিত। তিনি কি নামে পরিচিত? মাদার ক্যারেজ নামে পরিচিত। তার সঙ্গে থাকে তার 3 সন্তান, কে কে? অ্যালিফ, সুইস চিজ এবং বোবা মেয়ে কে বলো? ক্যাটরিন। তারা একটি ঠেলা গাড়ি, আই হ্যাভ আ কোশ্চেন, তোমরা একটু কমেন্টে লেখো তো, বোবা মেয়েটা মারা যায় কিভাবে? কিছুক্ষণ আগে পড়াইছি, একটু এটা কমেন্ট বক্সে লিখবা। তো টেনে নিয়ে আসে, যেটির মাধ্যমে মাদার ক্যারেজ সৈন্যদের কাছে খাবার, কাপড় এবং প্রয়োজনীয় জিনিস বিক্রি করে জীবিকা নির্বাহ করে। রিক্রুটিং অফিসারের নজরে পড়ে বড় ছেলে এলিফের উপর। সে এলিফকে যুদ্ধের বীরত্ব, সম্মান এবং অর্থের স্বপ্ন দেখিয়ে সেনাবাহিনীতে যোগ দিতে উৎসাহিত করে। সো মাদার ক্যারেজ ছেলেকে রক্ষা করতে চাইলেও শেষ পর্যন্ত ব্যর্থ হন, কারণ এলিফ যুদ্ধের মোহে পড়ে সৈন্যদের সঙ্গে চলে যায়। এই কাহিনীটা একটু মনে রাখবা। এখানে হচ্ছে যে রিক্রুটিং কিভাবে আসলে এলিফকে যুদ্ধের জন্য একটু মোটিভেটেড করে এবং শেষ পর্যন্ত ওই দিকে নিয়ে যায়। সো এই দৃশ্যের মাধ্যমে ব্রেকহট দেখিয়েছে কিভাবে যুদ্ধে তরুণদের মিথ্যা গৌরবের স্বপ্ন দেখিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেয়। দেখছো, কয়েক বছর পর দেখা যায় যুদ্ধ আরো ভয়াবহ রূপ নিয়েছে। মাদার ক্যারেজ এখনো সৈন্যদের সঙ্গে ঘুরে বেরিয়ে ব্যবসা করছে। একসময় সুইডিশ কমান্ডার একজন সৈনিকের সাহসিকতার প্রশংসা করতে থাকে, যে কৃষকদের হত্যা করে এবং তাদের সম্পদ লুট করেছে। পরে বোঝা যায় সেই সৈনিক আসলে অ্যালিফ। যুদ্ধের সময় এই নিষ্ঠুরতাকেই বীরত্ব হিসেবে দেখা হয়, কিন্তু মাদার ক্যারেজ বুঝতে পারেন যুদ্ধ তার ছেলেকে অমানবিক করে তুলেছে। এরপর ছোট ছেলে সুইচি সেনাবাহিনীর কেশিয়ার হিসেবে, প্রত্যেকটা লাইন মাথায় রাখবা এখানে, যেটা প্রত্যেকটাই কালকে তোমাদের এক্সামের জন্য খুব কাজে দিবে। একদিন ক্যাথলিক সৈন্যরা তাকে ধরে ফেলে এবং রেজামেন্টের টাকা কোথায় লুকানো আছে তা জানতে চায়। সুইচিস সততার সঙ্গে টাকা লুকিয়ে রাখে এবং শত্রুদের হাতে তুলে দিতে অস্বীকার করে। খবর পেয়ে মাদার ক্যারেজ ছেলেকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে ওঠেন। তিনি তার ঠেলাগাড়ি বিক্রি করে, ঠেলাগাড়ি কি
ওয়েগন বিক্রি করে কথাও ভাবেন, এটা মাথায় রাখো, ইম্পর্টেন্ট। কিন্তু দরাদরি ও টাকার অভাবে তিনি সময় মতো মুক্তিপণ জোগাড় করতে পারেন না, বুঝছো? তারপরে দেখো মা তো দেখো চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত সুইস চিজকে হত্যা করা হয়। এই ঘটনায় মাদার ক্যারেজ গভীরভাবে মানে ভেঙে দেয়। দুটা ছেলে, তার মধ্যে এই যে সুইস চিজ অলরেডি কিন্তু মারা গেল। যুদ্ধ চলতেই থাকে, সো মারা গেল। একসময় আহত সৈন্যদের সাহায্যের জন্য এক পাদ্রী মাদার ক্যারেজের কাছে ব্যান্ডেজ ও ওষুধ চান, কিন্তু তিনি ব্যবসার ক্ষতির ভয়ে সাহায্য করতে অস্বীকার করেন। দেখছো, খেয়াল করছো মাদার ক্যারেজের ক্যারেক্টারটা দেখো। অন্যদিকে তার বোবা মেয়ে ক্যাটরিন মানবিকতা বশত আহত মানুষদের সাহায্য করতে এগিয়ে আসে। অন্যদিকে কে, তার বোবা মেয়ে ক্যাটরিন কিন্তু অনেক মানবিক ছিল, সে কিন্তু এগিয়ে আসে। এখানে ক্যাটরিনের কোমল এবং মানবিক চরিত্র স্পষ্ট হয়ে ওঠে। ব্রেখট দেখান যুদ্ধ মানুষের ভেতরের মানবিকতাকে ধ্বংস করলেও কিছু মানুষ এখনো সহানুভূতি হারায় না। পরে যুদ্ধ সাময়িকভাবে থেমে যায়, কারণ সুইডেনের রাজা তোমার হচ্ছে গুস্তাভাস অ্যাডালফাস মারা যান। তুমি সুইডেনের রাজাই দিও, নামটা যদি স্কিপ করতে চাও করিও, ঠিক আছে? এই শান্তি মাদার ক্যারেজের মনে দৈত্য অনুভূতি তৈরি করে। একদিকে তিনি খুশি হন, এই দৈত্য অনুভূতিটা একটু মাথায় রাখো। একদিকে তিনি খুশি হন কারণ সন্তানদের জীবন কিছুটা নিরাপদ হবে, বাট অন্যদিকে তিনি ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার ভয় তাকে চিন্তিত করে তোলে। দেখছো, তার কিন্তু খুশি হওয়াই উচিত ছিল, কারণ যুদ্ধই ছিল তার আয়ের প্রধান উৎস। এর মধ্যেই করুণ ঘটনা ঘটে। যুদ্ধের সময় যেসব কাজের জন্য এলিফের বীর বলা হয়েছিল, এটাও মাথায় রাখো, যুদ্ধের সময় যেসব কাজের জন্য এলিফকে বীর বলা হয়েছিল, শান্তির সময় সেই একই কাজের অপরাধ হিসেবে গণ্য করা হয়। কৃষকদের হত্যা, গবাদি পশু লুট করা অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ইস, এখন দেখো সৈন্যরা তাকে শেষবারের মতো মায়ের সঙ্গে দেখা করতে আনলেও দুর্ভাগ্যবশত তখন মাদার ক্যারেজ বাইরে ছিলেন, ফলে মা ও ছেলে শেষ দেখা হয় না। দেখছো, ইট ইজ আ ট্র্যাজেডি, এটা একটা ট্র্যাজেডি। পাদ্রী এবং রাধুনী সত্যিটি গোপন রাখে, কারণ তারা জানে এই সংবাদ মাদার ক্যারেজ পুরোপুরি ভেঙে দেবে। শেষ দিকে যুদ্ধ আবার শুরু হয়। একদিন মাদার ক্যারেজ শহরে গেলে ক্যাটরিন ঠেলাগাড়ির কাছে একা থাকে। তখন এইটা একটু মাথায় রাখো, তখন দুজন ক্যাথলিক সৈন্য গুপ্তচরের মতো এসে খ্রিস্টানদের উপর আক্রমণের পরিকল্পনা করে। সো এইটা ক্যাটরিন না বুঝতে পারে কাছের শহরের মানুষ বড় বিপদে পড়ে যাচ্ছে। এই জন্য সে কি করে, সে সঙ্গে সঙ্গে একটা কি করে না, মানে ঢোল বাজিয়ে সবাইকে সতর্ক করার চেষ্টা করে। সৈন্যরা তাকে থামাতে বলে, কিন্তু সে থামে না। অবশেষে তারা ক্যাটরিনকে গুলি করে হত্যা করে। তবে তার ঢোলের শব্দে শহরের মানুষ জেগে ওঠে এবং আক্রমণের হাত থেকে রক্ষা পায়। ক্যাটরিনের অবদানটা দেখছো, কন্ট্রিবিউশনটা। নাটকের শেষ দৃশ্যটা একটু আমরা খেয়াল করবো। নাটকের শেষ দৃশ্যে মাদার ক্যারেজ তার মায়ের মৃতদেহ দেখে শোকে ভেঙে পড়েন। এই যে শোকে ভেঙে পড়লো, যুদ্ধ ইতিমধ্যে তার ৩ সন্তানকে কেড়ে নিয়েছে, তবুও তিনি থেমে যান না। নিজের ঠেলাগাড়ি টেনে আবার যুদ্ধের পথে যাত্রা শুরু করেন। এনার মতো আসলে সাহসী হইতে হবে। তোমার জীবনে চলার পথে অনেক বাধা আসবে, কিন্তু থেমে যাওয়া যাবে না। তুমি যতদিন বেঁচে আছো তোমাকে তোমার লাইফের স্ট্রাগল করতে হবে। সৃষ্টিকর্তা অবশ্যই তোমাকে সাহায্য করবে। এই সমাপ্তির মাধ্যমে ব্রেকেট দেখিয়েছে যে যুদ্ধ মানুষের সবকিছু ধ্বংস করলেও মানুষ অনেক সময় সেই ধ্বংস চক্র থেকে বের হতে পারে না। নাটকটি যুদ্ধ, লোভ, পুঁজিবাদ এবং মানবিক বিপর্যয়ের এক শক্তিশালী চিত্র তুলে ধরে। সো ব্রেকট তার ইপিক থিয়েটার এবং এলিয়ানেশন ইফেক্টের মাধ্যমে দর্শকদের আবেগের বদলে চিন্তা করতে বাধ্য করেছেন। এখন আমরা থিমগুলা দেখবো। থিম কি আবারও বলে, এইটার হচ্ছে তুমি সামারিটা, বাংলা সামারিটা জেনে নিবা। মেজর ক্যারেক্টার, থিম, সিম্বলিজম এবং প্রিভিয়াস কোশ্চেনগুলোর সঙ্গে ভালোভাবে পরিচিত হয়ে যাবা। পার্ট বি এবং সি সেট সাজেশন থেকেই দেখিও, তাহলে তোমাকে এখান থেকে কেউ আটকাইতে পারবে না। আচ্ছা, যুদ্ধের ভয়াবহতা, হররস অফ ওয়ার। কেন নাটকের প্রধান থিম হলো যুদ্ধের ভয়াবহতা। কেন দেখলাম, কারণ দেখছো কত মানুষ মারা গেল। ইভেন মাদার ক্যারেজকে তো আমরা সরাসরি দেখলাম, ওর লাইফ, ও 3টা সন্তানই মারা গেছে। কত মা আছে তার যে সব সন্তান মারা গেছে, কত বাবা আছে, কত মেয়ে আছে সম্ভ্রম হারিয়েছে। যুদ্ধ খুবই খারাপ জিনিস। যুদ্ধ এবং পুঁজিবাদ, হ্যাঁ, অর্থাৎ ওয়ার অ্যান্ড ক্যাপিটালিজম। মানে ব্রেকট দেখিয়েছে যুদ্ধ শুধু ধ্বংস নয়, ব্যবসারও সুযোগ তৈরি করে। যেমন মাদার ক্যারেজের যুদ্ধ কিন্তু মানে ব্যবসা কিন্তু রমরমা চলছিল। মাতৃত্ব এবং আত্মত্যাগ, অর্থাৎ মাদারহুড এবং স্যাক্রিফাইস। মাদার ক্যারেজ একজন মা হিসেবে সন্তানদের ভালোবাসেন, কিন্তু ব্যবসা এবং টাকার চিন্তার কারণে সবসময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না। মানবিকতা বনাম লোভ, অর্থাৎ হিউম্যানিটি বনাম গ্রেড। নাটকে দেখা যায় যুদ্ধ মানুষকে স্বার্থপর এবং নিষ্ঠুর করে তোলে।
মাদার ক্যারেজ অনেক সময় ব্যবসার স্বার্থকে মানবতার উপরে রাখে। যুদ্ধের ভ্রান্ত বীরত্ব অর্থাৎ ফলস হিরোইজম। অ্যালিফকে যুদ্ধের সময় বীর বলা হয় কারণ সে হত্যা এবং লুটপাট করেছিল, কিন্তু শান্তির সময় একই কাজের জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মানুষের অসহায়তা, হিউম্যান তোমার সাফারিং এবং হেল্পলেসনেস, এটা একটা, কারণ নাটকে সাধারণ মানুষকে যুদ্ধের শিকার হিসেবে দেখানো হয়েছে। তারা যুদ্ধে শুরু করেন কিন্তু সবচেয়ে বেশি কষ্ট ভোগ করেন। এলিয়ানেশন এবং ইফেক্ট, চিন্তাশীল, অর্থাৎ ব্রেখট ইফেক্ট থিয়েটার ব্যবহার করে দর্শকদের আবেগে ভাসিয়ে না দিয়ে যুদ্ধ এবং সমাজের সম্পর্কে গভীরভাবে চিন্তিত করে। স্যাম্বল কি? ঠেলাগাড়ি, দ্য ওয়েগন। কারণ মাদার ক্যারেজ ঠেলাগাড়ি নাটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্যাম্বলিজম। এটি তার জীবিকা, ব্যবসা এবং যুদ্ধের উপর নির্ভরশীল জীবনের প্রতীক। যুদ্ধ এখানে শুধু লড়াই নয়, ধ্বংস, লোভ এবং পুঁজিবাদের প্রতীক। তারপর ক্যাটরিনের ঢোল, হ্যাঁ, এটা কি? ঢোল মানবতা, সতর্কতা এবং আত্মত্যাগের প্রতীক। অ্যালিফ নিজে একজন স্যাম্পলিজম। কেন? যুদ্ধের ভ্রান্ত বীরত্বের প্রতীক। সুইচিজ কি? সুইচিজ সততা এবং সরলতার প্রতীক। ক্যাথরিন কি? মানবিকতা এবং সহানুভূতি এবং আত্মত্যাগের প্রতীক। সং কি? নাটকের গানগুলো যুদ্ধের বাস্তবতা, জীবনের তিক্ত সত্য প্রকাশ করে। তো এখন চলো আমরা প্রশ্ন অ্যানালিসিস করব। প্রশ্ন অ্যানালিসিস না, আমরা একটা ক্লিয়ার আইডিয়া নিব। পার্ট বি এবং সি, মাদার ক্যারেজ থেকে পার্ট বি এবং পার্ট সি আমরা আবারও বলি, মাদার ক্যারেজ থেকে পার্ট বি এবং সি এই মুহূর্তে আমরা একটু ক্লিন অ্যান্ড ক্লিয়ার আইডিয়া নিব। আচ্ছা, 7টা প্রশ্ন এখানে আছে। রাইট হিস্টোরিক্যাল কনটেক্সট অফ মাদার ক্যারেজ অ্যান্ড হার চিলড্রেন, অর্থাৎ নাটকের ঐতিহাসিক পটভূমি এবং হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড লিখতে হবে। তো চলো দেখি, এতগুলা দেখবো না, একটু দেখে নিচ্ছি। বার্থল তোমার হচ্ছে ব্রাকেটের মাদার ক্যারেজ অ্যান্ড হার চিলড্রেন নাটকটি 30 বছরের যুদ্ধ পটভূমি রচিত। এই যুদ্ধ ছিল ইউরোপের ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্টদের মধ্যে দীর্ঘ ধর্মীয় এবং রাজনৈতিক সংঘর্ষ। এটা কমেন্টে লিখবা কার কার মধ্যে আছে। অর্থাৎ ইউরোপের ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্টদের মধ্যে একটা দীর্ঘ ধর্মীয় এবং রাজনৈতিক সংঘর্ষ, দুইটা কান্ট্রির কথা মাথায় রাখিও। নাটকটি 1939 সালে লেখা হয়, যখন ইউরোপের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিবেশ তৈরি হচ্ছিল এবং নাস্যবাদের উত্থান ঘটেছিল। তো ব্রেখট অতীতের যুদ্ধকে ব্যবহার করে তার সমসাময়িক সমাজের যুদ্ধ, ফ্যাসিবাদ, পুঁজিবাদের সমালোচনা করেছে। নাটকটিতে দেখানো হয়েছে কিভাবে যুদ্ধ সাধারণ মানুষের জীবন ধ্বংস করে এবং মানুষের যুদ্ধকে ব্যবসার সুযোগ হিসেবে ব্যবহার করে। তাই নাটকটি হিস্টোরিক্যাল কনটেক্সট, যুদ্ধ, ধর্মীয় এবং সংঘর্ষ এবং রাজনৈতিক অস্থিরতার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। ডিসকাস করো ব্রিফলি দ্য রিলেশনশিপ বিটুইন তোমার হচ্ছে ম্যাটারনিটি অ্যান্ড ওয়ার অ্যাজ ইলাস্ট্রেটেড ইন মাদার ক্যারেজ অ্যান্ড হার চিলড্রেন। মাতৃত্ব ও যুদ্ধের সম্পর্ক কিভাবে নাটকে দেখানো হয়েছে তা লিখতে হবে। অর্থাৎ নাটকে মাতৃত্ব ও যুদ্ধের সম্পর্ক অত্যন্ত করুণভাবে তুলে ধরা হয়েছে। মাদার ক্যারেজ একজন মা যিনি তার সন্তানদের ভালোবাসেন, কিন্তু যুদ্ধের মধ্যে বেঁচে থাকার জন্য তাকে ব্যবসা করতে হবে। ফলে মাতৃত্ব এবং অর্থলোভের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। তিনি যুদ্ধ থেকে লাভ করতে চান, কিন্তু যুদ্ধই একে একে তার 3 সন্তান অ্যালিফ, সুইচিজ ও ক্যাটরিনকে কেড়ে নেয়। ওনার 3টা সন্তান মাদার ক্যারেজে কি কি একটু নামগুলো লেখো তো, লিখবা কমেন্ট বক্সে অবশ্যই। দেখো বানানগুলো মনে আছে কিনা এবং এরা কিভাবে কে কে বোঝানো হয়েছে যে যুদ্ধের সময় মানুষ নিজের ধর্মীয় নীতিও বদলে ফেলে। দেখছো, ব্রেখেট দেখাতে চেয়েছে যে ধর্ম অনেক সময় যুদ্ধকে ন্যায্যতা দেওয়ার জন্য ব্যবহৃত হয়, ফলে ধর্ম এখানে মানবতার পরিবর্তে স্বার্থ রক্ষার হাতিয়ার হয়ে ওঠে। হোয়াই ওয়াজ তোমার সুইচিজ তোমার হচ্ছে সেন্টেন্সড অফ ডেথ, অর্থাৎ
তোমার হচ্ছে সুইস চিজকে কেন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তা লিখতে হবে। সুইস চিজ ছিল সেনাবাহিনীর তোমার হচ্ছে পে মাস্টার বা ক্যাশিয়ার, তার দায়িত্ব ছিল রেজার্মেন্টের টাকা রক্ষা করা। একদিন ক্যাথলিক সৈন্যরা তাকে ধরে ফেলে, খেয়াল করো কারা ধরে ফেলে, এবং টাকার অবস্থান জানতে চায়। তাহলে কিন্তু সুইস চিজ সততার সঙ্গে টাকা লুকিয়ে রাখে এবং শত্রুদের হাতে তুলে দিতে অস্বীকার করে। তার এই কাজের অপরাধ হিসেবে গণ্য করা হয়, ফলে ক্যাথলিক সৈন্যরা তাকে মৃত্যুদণ্ড দেয়। সো মাতার ক্যারেজ তাকে বাঁচানোর চেষ্টা করলেও সময় মতো মুক্তিপণ জোগাড় করতে না পারায় সুইসিস নিহত হয়। সো এটা কিভাবে লিখবে আমি বলি, একটা সুন্দর ইন্ট্রো দিবা, মাদার ক্যারেজ রাইটেন বাই লেখকের নাম দিবা, তার জন্ম মৃত্যু দিবা, পাবলিশ ডেট দিবা, তারপর এটার মধ্যে একটা সেন্ট্রাল ক্যারেক্টার হচ্ছে সুইসিস। সো চলো আমরা দেখি ওর মারা যাওয়ার বিষয়টা সুন্দর করে প্যারাগ্রাফ আকারে এই বিষয়গুলোকে ফুটিয়ে তুলবা। টু সাম আপ 2 থেকে 2.5 পেজ লিখবা 10 থেকে 12 মিনিটের মধ্যে। হোয়াই ডাজ মাদার ক্যারেজ রিফিউজ টু ম্যারি দ্য কুক? মাদার ক্যারেজের কিন্তু একটা বয়ফ্রেন্ড ছিল। আমরা এখন ওর বয়ফ্রেন্ডকে দেখব। মাদার ক্যারেজের বয়ফ্রেন্ড দেখব। দেখো, মাদার ক্যারেজ কেন কুককে বিয়ে করতে রাজি হননি তা লিখতে হবে। কুক মাদার ক্যারেজকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, সে চেয়েছিল তারা একসাথে সংসার করুক, কিন্তু মাদার ক্যারেজ এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন, কারণ কুক চেয়েছিল তারা একসাথে থাকবে, কিন্তু সে বোয়া মেয়ে ক্যাথরিনকে সঙ্গে নিতে রাজি ছিল না। দেখছো, এই জন্য কিন্তু স্যাক্রিফাইসটা দেখো, মাদার ক্যারেজ একজন মা হিসেবে তার মেয়েকে ছেড়ে যেতে পারেননি, এছাড়া তিনি নিজের স্বাধীন জীবন ও ব্যবসা ছাড়তে চাননি। তাই মাতৃত্ব এবং দায়িত্ববোধের কারণে তিনি কুকের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ডিসক্রাইব করো দ্য সিচুয়েশন দ্যাট লেডস ক্যাথরিন টু হার ডেথ। প্রশ্নে কি চেয়েছে, ক্যাথরিন কি পরিস্থিতিতে মারা যায় তা বর্ণনা করতে হবে। মনে আছে নাটকটির শেষ দিকে ক্যাথলিক সৈন্যরা একটি প্রোটেস্ট্যান্ট শহর আক্রমণের পরিকল্পনা করে। সো আমরা দেখতে পারি ক্যাথরিন এটা বুঝতে পারে এবং ও ঢোল বাজিয়ে মানুষদেরকে একটু জাগ্রত করে। তো এই সৈন্যরা তাকে মানা করছিল যে করিও না এটা, ও শোনে নাই, তখন ওকে গুলি করে মারে। ও মারা যায়, কিন্তু লোকেরা বুঝতে পেরে ওই শহরটা পুরো ফাঁকা হয়ে যায়। হোয়াট ওয়াজ দ্য ক্রাইম টু অ্যালিফ অ্যান্ড হোয়াই ডিড হি ডাই? মানে অ্যালিফ কি অপরাধ করেছিল এবং কেন মারা যায় তা লিখতে হবে। তুমি এইগুলা একটু ক্লিয়ার হয়ে নাও, এর বাহিরে প্রশ্ন আসার মতো কিছু নাই, যেভাবেই প্রশ্ন দেখ তুমি পারবা। অ্যালিফ যুদ্ধের সময় একদল কৃষককে হত্যা করে এবং তাদের গবাদি পশু লুট করে। তখন যুদ্ধ চলছিল বলে তার এই নিষ্ঠুরতাকে বীরত্ব হিসেবে প্রশংসা করা হয়, কিন্তু পরে যুদ্ধ সাময়িকভাবে বন্ধ হলে একই কাজের অপরাধ হিসেবে গণ্য করা হয়। তখন তাকে গ্রেপ্তার করা হয় এবং মৃত্যুদণ্ড